ইরানে হামলা করার মতো কোনো লক্ষ্যবস্তু না থাকায় শীঘ্রই যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে 3 শর্তে যুদ্ধ বন্ধ করা হবে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। অন্যদিকে ইরাকের বন্দরে বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। শারমিনের রিপোর্ট। ইরানে হামলা করার মতো আর কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই, তাই শিগগিরই যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে ইরান যে মৃত্যু ও ধ্বংসলীলা চালিয়েছে, এখন তারই মাসুল দিচ্ছে। এটি ছিল তাদের কর্মের ফল। এদিকে ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার নিশ্চয়তা, এই 3 শর্তে যুদ্ধ বন্ধ করা হবে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, বর্তমান সংঘাত জায়নবাদী শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে শুরু হয়েছে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলার মধ্যেই ইরান থেকে আবারও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এছাড়া ইরাকে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছে। এই হামলার পেছনে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান দায়ী বলেও জানায় দেশটির সেনাবাহিনী। আর বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় মোহররক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার উত্থাপিত একটি খসড়ার প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবে ইরানের প্রতি আরব উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। এদিকে ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রই প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে খোদ দেশটির সামরিক বাহিনীর চলমান তদন্তে উঠে এসেছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ঘটনার জন্য উল্টো ইরানকেই দায়ী করেছিলেন তিনি। মার্কিন কর্মকর্তা এবং প্রাথমিক তদন্ত অনুযায়ী ইরানে মেয়েদের ওই প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। শারমিন স্বপ্না, ৭১। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ ও পাল্টা প্রতিশোধমূলক অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। জবাবে তেহরান অব্যাহত রেখেছে পাল্টা হামলা। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখন স্পষ্ট নয় এই যুদ্ধের মাধ্যমে ওয়াশিংটনের চূড়ান্ত লক্ষ্য আসলে কি। সামরিক সক্ষমতা ধ্বংস নাকি ইরানের রাজনৈতিক কাঠামো বদলে দেয়া। আরও জানাচ্ছেন চৈতি সারোয়ার। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া অভিযানে ইরানে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তেহরান সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। এসব হামলায় এখনো পর্যন্ত 1200-র বেশি ইরানি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিক ও শিশু রয়েছে। জবাবে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারো ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামো হামলার লক্ষ্য। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা না বললেও হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে ইরানের ক্ষমতা কাঠামো দুর্বল করে গণবিদ্রোহ সৃষ্টি করাই ছিল একটি লক্ষ্য। তবে খামেনি নিহত হলেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো এখনও অটুট রয়েছে। এদিকে খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে তেহরান। এটিকে ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। ট্রাম্প প্রশাসন একদিকে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের কথা বলছে, অন্যদিকে কখনো সমঝোতার ইঙ্গিতও দিচ্ছে। আইআরজিসিকে আত্মসমর্পণের আহ্বান কিংবা কূটনীতিকদের পক্ষ পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে তারা। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। কারণ স্থলযুদ্ধে জড়ানো রাজনৈতিক ও সামরিকভাবে ওয়াশিংটনের জন্য ঝুঁকিপূর্ণ। চৈতি সরোয়ার, ৭১। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত, ক্রমবর্ধমান এবং বিপজ্জনক হস্তক্ষেপের অংশ বলে অভিহিত করেছেন মেলোনি। বুধবার ইতালির পার্লামেন্টে দেওয়ার বক্তৃতায় মেলোনি এই মন্তব্য করেন। সিনেট সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মেলোনি বর্তমান বিশ্ব পরিস্থিতির গভীর সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে এক ভয়াবহ আন্তর্জাতিক সংকট চলছে, যেখানে হুমকিগুলো ক্রমশ আতঙ্কজনক হয়ে উঠছে এবং আন্তর্জাতিক আইনের সীমানার বাইরে গিয়ে একতরফা হস্তক্ষেপের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের শাসনের বিরুদ্ধে পরিচালিত এই মার্কিন ও ইসরায়েলি সামরিক হস্তক্ষেপকে বর্তমানে সেই বৃহত্তর বৈশ্বিক সংকটেরই একটি অংশ হিসেবে বিবেচনা করা উচিত। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বেশ পরিচিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়া থেকে তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, থার্ড ছাড়াও আরও কিছু সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে মার্কিন বাহিনী। এমনকি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কয়েকটি ব্যাটারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব এশিয়া থেকে মার্কিন অঙ্গীকার কমে যাওয়ার এই ইঙ্গিত উত্তর কোরিয়া ও তাইওয়ান ইস্যুতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে উত্তর কোরিয়া এই সুযোগে সামরিক চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে জাপানও। ইরান যুদ্ধে ব্যবহারের জন্য জাপানের ভূখণ্ডে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে, যা টোকিওকে ভাবিয়ে তুলেছে। তবে এমন পরিস্থিতিতে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিও। তিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা যথেষ্ট শক্তিশালী, তাই থার্ড সরিয়ে নেওয়ার কারণে উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলায় কোনো সামরিক ঘাটতি তৈরি হবে না। ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরোধিতা করায় দেশ দুটির সঙ্গে স্পেনের কূটনৈতিক টানাপোড়েন ব্যাপক জটিল আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। স্পেনের সরকারি এক গেজেটে বলা হয়েছে, ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদে অবসান ঘটানো হয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিকট ভবিষ্যতে তেল আবিবে তাদের দূতাবাস একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা অন্তর্বর্তীকালীন প্রধান দ্বারা পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরে কূটনৈতিক বিবাদের জেরে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় স্পেন। গাজা যুদ্ধের ব্যবহারের জন্য ইসরায়েলি অস্ত্র বহনকারী যে কোনো বিমান কিংবা জাহাজ স্পেনের বন্দর অথবা আকাশপথ ব্যবহার করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দেয় দেশটি। এই পদক্ষেপকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হলেও তাকে ঘিরে রহস্য ক্রমেই বাড়ছে। দায়িত্ব গ্রহণের 3 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি দেশটির এই নেতা, এমনকি দেননি কোনো আনুষ্ঠানিক বিবৃতিও। ফলে তাকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। অরিসুল ইসলামের প্রতিবেদন। গত রোববার ৮৮ সদস্যের এক্সপার্টস অ্যাসেম্বলি যখন মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে, তখন অনেকেই ভেবেছিলেন স্থবিরতা কাটবে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো। গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন শুরু হয়েছে তাকে নিয়েই। প্রশ্ন একটাই, কোথায় মোস্তফা খামেনি, কেন তিনি নীরব? দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় মোস্তফা পায়ে আঘাত পেয়েছেন। তবে তিনি বর্তমানে কোথায় এবং কী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। যদিও ইরানের এক উপদেষ্টা ইউসেফ পেজিশকিয়ান তার টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, নতুন নেতা নিরাপদ ও সুস্থ আছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসেবে অভিহিত করলেও আঘাতের ধরন নিয়ে তারা নিশ্চুপ। পর্দার আড়ালে এখন আসল কলকাঠি নাড়ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সংশয় উপেক্ষা করে বিপ্লবী গার্ডই মোস্তফাকে এই পদে বসাতে চাপ দিয়েছে। বিশ্লেষকদের মতে, মোস্তফা তার বাবার মতো নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নাও হতে পারেন। ওয়াশিংটন ডিসির মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, মোস্তফা তার এই পদের জন্য বিপ্লবী গার্ডের কাছে ঋণী। তাই বড় বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এখন থেকে সরাসরি সামরিক বাহিনীর হাতেই চলে যাওয়ার সম্ভাবনা বেশি। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরানকে আরও আগ্রাসী বৈদেশিক নীতি এবং কঠোর অভ্যন্তরীণ দমনের দিকে নিয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছে জ্যেষ্ঠ ইরানি সূত্রগুলো। এখন দেখার বিষয়, নিরাপত্তা ভেঙে মোস্তফা খামেনি যখন সামনে আসবেন, তখন ইরানের রূপরেখা ঠিক কোন পথে চলে। অরিসুল ইসলাম, ৭১।
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে হামলার ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইতিমধ্যে শিপিং ও তেল পরিবহনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে নিরাপত্তা চেয়ে অনুরোধ জানাচ্ছেন। আরও জানাচ্ছেন নাদিয়া রিন্থি। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধে বিশ্ব তেল সরবরাহ বড় সংকটে পড়েছে। বর্তমানে হামলার ঝুঁকি খুব বেশি হওয়ায় আপাতত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইতিমধ্যে শিপিং শিল্পের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই মার্কিন নৌবাহিনীর কাছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য সামরিক সুরক্ষা চাওয়া হচ্ছে। তবে সাম্প্রতিক ব্রিফিংয়ে মার্কিন নৌবাহিনী স্পষ্ট করেছে, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারা জাহাজগুলোকে সামরিক সুরক্ষা দিতে পারবে না। ইরানের বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কোনো জাহাজ সেখানে প্রবেশের চেষ্টা করলে তার উপর হামলা চালানো হতে পারে। এরই মধ্যে কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকেই এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালী পার করে দেবে। তবে এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজকে সরাসরি নিরাপত্তা দেওয়া হয়নি বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবের আরামকো সতর্ক করেছে, যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ থাকে, তাহলে বিশ্ব তেল বাজারে মারাত্মক অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরানের মাইন, ড্রোন এবং দ্রুতগতির আক্রমণকারী জাহাজের কারণে হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নাহিদা রিন্থি, ৭১। হরমুজ প্রণালীর কাছে কান্দোলার উদ্দেশ্যে যাত্রা করা থাই পতাকাবাহী জাহাজ ময়ূরী নারীতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে এই নিন্দা জানায়। বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানো অনুচিত বলে মনে করে তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার মাঝে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর কাছে 3টি জাহাজে হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে একটি ময়ূরী নারী একটি পশ্চিম ভারতের কান্দোলা বন্দরের দিকে যাচ্ছিল। তবে হামলা কারা চালিয়েছে সেটি এখনো জানা যায়নি। হামলার ফলে জাহাজে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধার করা হয় 20 জনকে। তবে এখনো নিখোঁজ রয়েছে 3 নাবিক। এদিকে ভারত এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেছে, এই ধরনের হামলায় আগেও তাদের দেশের নাগরিকদের প্রাণহানি হয়েছে। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত বিশ্বজুড়ে মানবিক ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। স্থানীয় সময় বুধবার এই যুদ্ধের ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে ত্রাণ পৌঁছানোর গতি ধীর হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে ফ্লেচার বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের লেবানন ও উপসাগরীয় দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশপথ ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যুদ্ধের ফলে গাজা ও আফ্রিকার দেশগুলোতে ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ মানবিক সাহায্য পরিবহন করতে হয় হরমুজ প্রণালী দিয়ে কিংবা উপসাগরীয় অঞ্চলের আকাশপথ দিয়ে। যুদ্ধের কারণে এই দুই পথই কার্যত বন্ধ হয়ে আছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে 2টি ড্রোন আঘাত এনেছে। এতে এক বাংলাদেশি সহ 4 জন আহত হয়েছেন। এই ঘটনার পর বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ড্রোনের আঘাতে 4 জন আহত হয়েছেন। এদিকে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে 2 জন ঘানার নাগরিক, 1 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয় নাগরিক। এর আগে 7 মার্চ দুবাইয়ে ড্রোন হামলা চালানো হয়। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনটি ভূপাতিত করে। তবে ড্রোনের ধ্বংসবিশেষ পড়ে এক প্রবাসী পাকিস্তানি নিহত হন। উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধের কারণে কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় ফিরে আনতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ দূতাবাস কাতার সরকার এবং কাতার ওয়েরওয়েজের সাথে যোগাযোগ করেছে। তবে এসব বিষয়
ফ্লাইটে অগ্রাধিকার পাবে বাংলাদেশি পরিবার, শিশু, নারী এবং বয়স্ক সদস্যরা। এ বিষয়ে আগ্রহী যাত্রীদের তালিকা প্রস্তুত করার জন্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে একটি গুগল ফর্ম লিংক শেয়ার করা হচ্ছে। আগামী 13 থেকে 15 মার্চ এই বিশেষ ফ্লাইট বাংলাদেশি যাত্রীদের পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ। আগ্রহী যাত্রীরা সরাসরি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট অথবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71 স্বাগত।